গোয়েন্দা দেশে বড় গোয়েন্দা শিবির, কারণ তাদের রাজনৈতিক কৌশল এটা এত গোপন ছিল যেটাকে ধরতে পারে নাই। ইভেন ছাত্রলীগে যে গেছে তারা, ছাত্রলীগও ধরতে পারে নাই, ছাত্র ধরতে পারে, ছাত্র পারে নাই। এই যে পারে নাই, এটাকে আপনি সমালোচনা করেন না, আপনি বলেন তারা তো একেবারে কঠিন প্রক্রিয়া। দ্বিতীয় মহাযুদ্ধের সময় কিন্তু অনেকেই গুপ্তচর বৃত্তি করেছে, ওরা এরকম ভাবে করেছে যে তারা পুরস্কারও পেয়েছে, কারণ এটা তাদের মেধা, এক্সিলেন্স। আপনি ভাবে দেখেন না, এই ছাত্রীরা কিন্তু ছাত্রলীগ আর ছাত্র দলের আমলে কখনো শান্তি পায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো কি হতো, কেন মেয়েরা ভয় পেত, কেন হলের প্রবেশ, মহিলা প্রবেশটা, হলে মেয়েদের প্রবেশটা কিন্তু লাঞ্ছিত হয়েছে, মেয়েদের আইন করতে হয়েছে, কিন্তু মানে না। কিন্তু ঘটনা ঘটেছে, প্রথম তারা প্রমাণ করেছে আমরা মানুষ, আমরা মানব দর্শী, আমরা মেধাবী ছাত্র, আমাদের কথা কাছে মিল আছে, আমরা মা বোনদের জিত দিতে পারি, আমরা সহপাঠী জিত দিতে পারি, শিক্ষকের জিত দিতে পারি। অর্থাৎ এতগুলি গুণ নিয়ে যখন সে প্রকাশ করলো এই আমি হলাম শিবির, তখন কিন্তু একপক্ষে ছাত্ররা বলে দিল ইয়েস, এই আপনাকে তো আমি চাচ্ছিল হবে জনপ্রিয়, মেয়েদের কাছে হয় ভীতিকর। এই তো এটা হলে সবাই খুশি, এটা হলে বামপন্থীরা খুশি, অনেকেই খুশি, এবং যারা প্রতি মুহূর্তে ধর্মকে নিয়ে খেলতে বিশ্বাস করে তারাও খুশি। প্রশ্ন হচ্ছে বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান, এদের অনুভূতির সাথে একটা সম্পর্ক আছে শিবিরের, অর্থাৎ জামাত ইসলাম। হ্যাঁ, মতবাদে বিচ্ছিন্ন কত পন্থা নিয়ে মুসলিম মানে দলগুলো করে ইসলামী দলের মধ্যে কিছুটা মতানৈক্য আছে, পার্থক্য আছে, কিন্তু আদর্শগত ভাবে কোনো বিরোধ নেই। ফান্ডামেন্টাল প্রশ্ন এত জনপ্রিয় হলো কেন? এত জনপ্রিয়ের কাছে অনেকগুলি কারণ ছিল। এটা প্রথমত দেখেন, যদি 90 পরে ধরেন, শিবির কিন্তু লাঞ্ছিত হয়েছে, কোনো সুযোগ করতে পারে না। 90 পর থেকে একেবারে তারপরে তো ব্যান করে দেওয়া হলো জামাত ইসলামকে। এখন তারা কাজ করতে পারেনি, তারা মূলত আপনি একটা সময় আন্ডারগ্রাউন্ডে চলে গেল, চুপচাপ কাজ করতে। 2007 সালে তারা ছিল, কিন্তু ওই ভয়েসটা আসছে। 2008-এর পরে তো মহাবিপদ। বিগত সরকার, হাসিনা সরকারের সময় তো শিবির মোটামুটি বাংলাদেশে অলমোস্ট শিবিরের নাম বলা হলেই তার উপরে একেবারে কঠিন ব্যবস্থা নেওয়া হতো। এই পর্যায়ে দেখা গেল 2024-এর পরে, 2024-এর পরে কেন শিবির এত প্রধানত হয়ে গেল, এটা বোঝার ব্যাপার আছে। মানে এক বছরে আপনি দেখেন 2008 থেকে মানে শেখ হাসিনার আমল যতটা ছিল, শিবির কিন্তু আসলে আপনি যেটাই বলেছেন যে শিবির নাম এবং শিবির ট্যাগ দিয়ে, আপনার নিশ্চয় মনে আছে, শিবির ট্যাগ দিয়ে মানুষকে অত্যাচার করা হতো অনেকে, মানে দাড়ি টুপি বা শিবিরের ট্যাগ দিয়ে। আপনার ফাহাদের কথাই আমরা যদি ধরি, এরকম আরো অনেক ঘটনা ঘটেছে, শিবির ট্যাগ দেওয়া হতো প্রায়। এখন বিষয়টা হলো শিবির কোথায় ছিল? শিবির যেহেতু কাজ করতে পারতো না, এবং জামাত ইসলাম মোট একটা আন্ডারগ্রাউন্ড দল লাগে, এরা কিন্তু নির্বাচনে ছিল, সংসদও ছিল, এবং একটা পরিস্থিতি গ্রাস পেয়ে গেছে। যে সমস্ত অবাদ ছিল তার সম্পর্কে মুক্তিযুদ্ধ নিয়ে এটা নিয়ে বিতর্ক আসছে। জামাত স্বীকার করতে চায় নাই তারা ভুল করেছে, আবার যারা যুদ্ধের পক্ষে ছিল তারাও কিন্তু স্বীকার করতে চায়নি যে তারা ঠিক কাজ করেছে। এই বিরোধ চলছে, কিন্তু এবং এই বিরোধ নিয়েই কিন্তু আমাদের আঘাত হয়েছে। কিন্তু বিশেষ করে 2024-এ পরে, 24-এর সময় দেখা গেছে শিবির কিছুটা কিন্তু সামনে এসে গেছে, আন্দোলনের সাথে একাত্ম প্রকাশ করেছে। কিন্তু এই সময় যে কাজটা করতো তারা যে কাজটা করেছে, শিবির যেহেতু কাজ করতে পারছে না, তো শিবিরের যারা শীর্ষ পর্যায়ে নেতা জামাত ইসলাম বা যারা ছিল, তারা কিন্তু একটা কৌশলগত অবলম্বন করতো। কৌশল, এই কৌশলটা কিন্তু রাজনীতিতে খুবই জরুরি। এগুলি বামপন্থীরা করে, এবার ডানপন্থীরা করলো। দেখেন তারা কি করলো, শিবিরের কর্মীদেরকে, শিবিরের নেতাদেরকে বিভিন্ন সংগঠনে সম্পৃক্ত করে, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন রাষ্ট্রীয় স্বেচ্ছাসেবী সংগঠন, এগুলি দিয়ে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজে তারা কাজ করা শুরু করলো। কিভাবে? ওই সংগঠনের ভিতর থেকে। এই কাজ করতে করতে ছাত্রদের মধ্যে তাদের সম্পর্কে ইতিবাচক ধারণা সৃষ্টি হলো। কিন্তু এই ধারণাটা কিন্তু খুবই জরুরি, এবং এই ধারণা সৃষ্টি করেই কিন্তু তারা 24-এর যে গণঅভ্যুত্থানটা হলো, ওখানে তো রোল প্লে করলো, বা শিবিরের নামে না, কিন্তু তারা অন্য নামে আসতেছে। কিন্তু এখানে কিন্তু 24-এর পরে, আগস্ট মাসের পরে তারা আত্মপ্রকাশ করলো শিবির, তারা নিজ দলে ফিরে শুরু করলো। এই তখনই দেখা গেল যে শিবির করতো। এখন প্রশ্ন হলো, অনেকে বলবে যে এরা তো শিবির করতো না, বেমানি করেছে। আমি বলবো বেমানি করেনি, এটা বামপন্থীরা জিজ্ঞেস করেন রাজনীতি কেমন করতে হয়।
ইভেন আওয়ামী লীগকে জিজ্ঞেস করেন, বিএনপি জিজ্ঞেস করেন, কোনো সময় পালাই যেতে হয়, কিন্তু পালাই যেতে হয়। আওয়ামী লীগের বলতে পালাইছে তো, যুদ্ধের সময় 6 দফার সময় বিভিন্ন সময় পালাইছে তারা। বিএনপি নেতারাও কিন্তু আওয়ামী লীগের সময় ছিল কাজ করতে হয়। কিন্তু এখন শিবির যে তাদের কৌশলগত যে প্রখ্যাত করেছিল, তারা বিভিন্ন সংগঠনের মাধ্য দিয়ে তারা জনগণের ছাত্রদের কাছে এসে গেছিল এবং বিশ্বস্ত অর্জন করছিল। কিন্তু এই বিশ্বস্ত পরে তারা যখন শিবিরের আসল রূপে প্রকাশ পেল এবং অনেকেই বললো এরা বর্ণচোরা, কিচ্ছু আসে বর্ণচোরা উচিত, তারা তো এখন শিবির করতেছে। হ্যাঁ, ওই নামই তারা করছে। এটা রাজনৈতিক অপরাধ না তো, এটা কোনো অপরাধ ধরেন রাজনৈতিক কৌশল। রাজনৈতিক অপরাধ আর কৌশল ভিন্ন জিনিস। কিন্তু আর বিপক্ষেরা বলবেন শিবির কাপুরুষ, সামনে আসতে পারে নাই, এটা সেটা আপনারা বলেন, বলার জন্য যত শব্দ আছে একজিত ব্যবহার করেন আপনারা শান্তি করার জন্য। আপনাদের নাকের ডগর উপর দিয়ে একটা দল বিভিন্ন সংগঠনে আত্মপ্রকাশ করতেছে। কি করছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো? ঘাস খেয়েছে না? কি করছে আওয়ামী লীগ? কি করছে পাশের প্রতিবেশী আপনাদের বড় শক্তির তারা দেখেনি এখানে কাদের বিকাশ করতেছে? তাতে বোঝা গেল যে রড চেয়ে বড় হচ্ছে শিবির, গোয়েন্দা চেয়ে বড় গোয়েন্দা শিবির। কারণ তাদের রাজনীতির কৌশল এটা এত গোপন ছিল যেটাকে ধরতে পারে নাই। ইভেন ছাত্রলীগে যে গেছে তারা, ছাত্রলীগও ধরতে পারে নাই, ছাত্র ধরতে পারে, ছাত্র দল পারে নাই। এই যে পারে নাই, এটাকে আপনি সমালোচনা করেন না, আপনি বলেন তারা তো একেবারে কঠিন প্রক্রিয়া। দ্বিতীয় মহাযুদ্ধের সময় কিন্তু অনেকেই গুপ্তচর বৃত্তি করেছে, ওরা এরকম ভাবে করেছে যে তারা পুরস্কারও পেয়েছে। কারণ এটা তাদের মেধা, এক্সিলেন্স। আপনি ভাবে দেখেন না কেন, পজিটিভ দেখবেন মাইন্ড ঠিক দেখবেন, নেগেটিভ দেখবেন আপনি আপনার ব্যর্থতা ডাকতে চেষ্টা করেন না। ব্যর্থতা না, এখন তারা আত্মপ্রকাশ করলো। যখন তারা আত্মপ্রকাশ করে গেল, দেখেন খেলাটা কি, দেখেন সাথে সাথে অনেকে বলবেন শিবির, নো প্রবলেম। এরা শিবির হলেও কিন্তু এরা স্বেচ্ছাসেবী, এরা শিবির হলেও কিন্তু এরা হচ্ছে সেই বন্ধু, ছাত্রদের বন্ধু, বিপদের বন্ধু, কাজের বন্ধু। তখন জিনিসটা কি দাঁড়ালো, সে শিবির করত, সে একটা দল একটা সংগঠন করতো, কিন্তু ওই সংগঠনের নেতা যখন শিবির পরিচয় দিল, দেখা গেল এই যদি সেই লোক হয়, এরই আমরা চাই। এই যদি সেই লোক হয়, অর্থাৎ এই সাধক যদি এই লোকটা হয়, তাদের শিবির খারাপ না। মানে তারা মুক্ত থেকেও তারা জনসেবাটা করে গেছে, মানে মানুষের ছাত্রদের যে সেবাটা দরকার ছিল সেটা করে গেছে, ছাত্রদের পাশে দাঁড়াইছে এবং বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে, সহমর্মিতা প্রকাশ করেছে এবং এই লোকগুলি চাঁদা ধরে নেই। কিন্তু অর্থাৎ তাদের চরিত্রটা এমন বিল্ড আপ করেছে যাতে ছাত্র সমাজের মধ্যে প্রমাণিত হয়ে গেল এরা যদি মানুষের কাজ করতে পারে এদের দরকার। আর এরা যখন আসল নামে এসে বললো, আসল পরিচয় এসে বললো, এই যদি আমরা এই ব্যক্তিকে চাই, এভাবে দেখেন না কেন, এই ব্যক্তিকে চাই, এই কাজটা যদি ছাত্রদল করতে পারতো এরকম হয়তো না। ছাত্রদল কি করলো, এই দেখেন এখনো সমস্যা আসেন। 24-এর পরে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে রাস্তাঘাট বাজার বাজার সব খালি, বাস স্টেশন এগুলি সব দল করে দিয়ে গেল আওয়ামী লীগ এবং নানান চাঁদাবাজি জড়া গেল বিএনপি। আওয়ামী লীগ যা করেছে বিএনপিও তার অবস্থান থেকে আরো বেশি করা শুরু করলো। জামাত কিন্তু চুপচাপ। জামাত গোপনে গোপনে কি করেছে, তারা বিশ্ববিদ্যালয়গুলো দখল করার চেষ্টা করেছে, তারা ছাত্রদের মন জয় করার চেষ্টা করে, তারা বোঝার চেষ্টা করেছে। ওই যে ছাত্রীদের কথা বললে, এখানে একটা কথা আছে, এই ছাত্রীরা কিন্তু ছাত্রলীগ আর ছাত্র দলের আমলে কখনো শান্তি পায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো কি হতো, কেন মেয়েরা ভয় পেত, কেন হলের প্রবেশ, মহিলা প্রবেশটা, হলে মেয়েদের প্রবেশটা কিন্তু লাঞ্ছিত হয়েছে, মেয়েদের আইন করতে হয়েছে, কিন্তু মানে নেই। কিন্তু অর্থাৎ কোনো একটা সময় কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ড্রাগস ঢুকে গেল, অনৈতিক কাজ ঢুকে গেল। কারা করতেছে, এই যারা দল করতেছে তাদের একটা অংশ, এই অংশটা কেউ মানে না। কারণ এই আমাদের দেশে দলগুলো ছাত্রলীগ বা আপনি বলেন ছাত্র দল, এই দলগুলো কিন্তু আদর্শিক না। এরা হচ্ছে শুধুমাত্র বলতে পারেন একটা অ্যাসোসিয়েশন, বিভিন্ন কিন্তু শিবির বা জামাত সম্পর্কে তো নারীদের একটা বিশেষ করে কয়জন নারী বা মানে হেজাব পরে বা খুবই মানে করিডোরে থাকে বা আনএমপ্লয়েড, কিন্তু একটা দুটি কাজ করতো ছাত্র শিবির এবং ইয়ে নিয়ে, বিশেষ করে হ্যাঁ কাজ করতো, ভীতি কাজ করতো। যখন দেখা গেল ওই ভীতিটা কি, একটা ছিল ইজ্জত যাওয়ার ভীতি, একটা ছিল আমরা সামাজিক সংকটের ভীতি, আরেকটা ছিল ওরা আসলে হয়তো আমাদেরকে বোরকা পড়াই দিবে, ওরা আসলে হয়তো লেখাপড়া বন্ধ হয়ে যাবে। দেখেন একটা
একটা হলো একটা বাস্তব ভিত্তি সামনে দাঁড়ায় আছে, কিন্তু সে আমাকে কি করতে চায়, আমার ইজ্জত দিতে, সে আবার কি করতে চায়, অপবাদ দিতে চায়, সে আবার কি করতে চায়, তার যা খুশি তা করতে, সে কি করতে চায়, আমার হলে প্রবোস্ট তার ভয় খাবে, প্রবোস্ট কাঁপতেছে, হাউস টিচাররা কাঁপতেছে। আরেকটা হলো কি, ও আসলে পুরো সিস্টেম উল্টে যাবে, কিন্তু তখন আমরা বেগম রোকেয়ার মতন ওই কি বলে নারী বন্দী হয়ে যাবে কিন্তু এই মতবাদ। কিন্তু এই ছেলেরা যখন পিকচারে চলে আসলো, ওইখান থেকে আসার পুলিশ চলে আসলো, তখন বললো এই ছেলে যদি ওই ছেলে হয়, এদের কাছে নারী নিরাপত্তা পাবে, নারী নিরাপদ, ইউনিভার্সিটি নিরাপদ, অবৈধ ব্যবসায়ীদের কাছে হবে না। উনি শিবির করে কিনা টিবির করে আমরা জানি না, উনি যদি অন্য দলও করতো আমাদের কোনো অসুবিধা ছিল না। এখানে কিন্তু মূল পরিচয় এই লোকটি, এরা এরা যেহেতু কাগজগুলো প্রমাণ করেছে বাস্তবে যে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি, আমরা সৎ, আমরা অনেস্ট, আমরা কমিটেড, আমাদের কথা হ্যাঁ করে না, এবং আমরা নিজেদের চরিত্র ভালো। এই এখানে কিন্তু শিবির বড় কথা না, বুঝে যান একটা গ্রুপ, এরা যখন বললো আমরাই শিবির, তখন এরা অবাক হলো। আপনি যদি শিবির হন, শিবির বলা হয়েছে কেন, সব তো মিথ্যা। এই মিথ্যা এই স্লোগানটা কিন্তু ঢুকে গেল কোথায়, রোকেয়া হল, শামসুর হল, বিভিন্ন হলে, মহিলাদের হলে ঢোকার পরে কি হলো, তারা সংঘবদ্ধ হয়ে গেল। ইয়েস, এদের কাছে নিরাপত্তা আছে, আমাদের নিরাপত্তা আছে। ছাত্রছাত্র কি মনে করলো, নিরাপত্তা আছে। হলে কি হয়, হলের সিট দখল করতে হয়, সিটের চাঁদা দিতে হয়, ভাড়া দিতে হয়। তারা চিন্তা করলো এরা যদি এই শিবির হয় অসুবিধা নাই, এরা তো হল দখল করবে না, চাঁদা দিতে হবে না। চিন্তা করেন কত নিরাপত্তার প্রশ্ন দাঁড়ায় গেল। বিশ্বাস এইগুলোই বয়ান দিয়ে ঠিক করতে পারবেন না, কিন্তু এগুলো বাস্তব ঘটনা। কিন্তু যখন তারা দেখলো ইয়েস এই ছেলের সাথে রাস্তায় হাঁটা যায়, এই ছেলের সাথে রাস্তায় হাঁটতে গেলে কোনো অসুবিধা নাই, এই ছেলে আমার ভাই, এই ছেলে আমার কি ধরেন আমার ভাই, আর কেউ মামা, কথার কথা। অর্থাৎ এদের সাথে এরা আমার সহপাঠী। কোন সহপাঠী? ওই সহপাঠী যে তার সহমর্মিতা আছে, ওই সহপাঠী শ্রদ্ধাবোধ আছে, তখন এরা কিন্তু জনপ্রিয় হয়ে গেল সোজাসুজি। এখন যেভাবে বলা হচ্ছে এরা আত্মগোপন করেছিল ভেবে, না 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 না, এরা প্রমাণ করছে আমরা মানুষ, শিক্ষা নেন সব দল, এরা প্রমাণ করছে আমরা মানুষ, মানুষ সম্পর্কে যার আশা করছে এই হচ্ছে মানুষ। এরা প্রমাণ করছে আমরা ইজ্জত দিতে পারি, আমরা মা বোনদের ইজ্জত দিতে পারি, আমরা বোনকে বোন, মাকে মা বলতে পারি, খালাকে খালা চাচা বলতে পারি। এবং এরা শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, দেখেন শ্রদ্ধা আছে, ভক্তি আছে, ভালোবাসা আছে, এতগুলি গুণ যখন একটা ব্যক্তির চোখে ঢুকে যায়, সেই ব্যক্তি কোন দল করে, সে কমিউনিস্ট কিনা শিবির, একই অবস্থিত। এই চরিত্র ছাত্রলীগ একই অবস্থিত, পায়নি তো। এই চরিত্র তো বামপন্থীরাও পায়নি। বামপন্থীরা যে রাজনীতি করে গেছে তাদের মধ্যে ছিল কিন্তু কিছুটা, তারা কিন্তু অনেকটা মিল আছে, কিন্তু বামপন্থী তাদের চারিত্রিক গুণাগুলি তারাও কিন্তু ছিল, কিন্তু যেহেতু তারা সংগঠন আগাইতে পারে নাই। সুতরাং আজকে যারা বলতেছে শিবির লুকায় ছিল, ওই ছিল, আমি তাদেরকে বলবো, বিশেষ করে বিএনপিকে আমি বলবো এই মুহূর্তে বড় বড় আপনারা চিন্তা করেন, বারবার রাজনীতি করেন তো গবেষণা করেন না, চিন্তা করে ঘটনা কেমনি ঘটলো। ঘটনা ঘটেছে, প্রথম তারা প্রমাণ করেছে আমরা মানুষ, আমরা মানব দর্দি, আমরা মেধাবী ছাত্র, আমাদের কথা কাছে মিল আসছে, আমরা মা বোনদের ইজ্জত দিতে পারি, আমরা সহপাঠী ইজ্জত দিতে পারি, শিক্ষকের ইজ্জত দিতে পারি। অর্থাৎ এতগুলি গুণ নিয়ে যখন সে প্রকাশ করলো এই আমি হলাম শিবির, তখন কিন্তু একপক্ষে ছাত্ররা বলে দিল ইয়েস, এই আপনাকে তো আমি চাচ্ছি, আপনাকে চাচ্ছি, আপনার ভয়, আমাদের ভয় আর নাই। আপনি কি আপনার সন্তানের জন্য বুয়েটের টিউটর খুঁজছেন? দেশ বিদেশে অনলাইন বা অফলাইনে বুয়েটের শিক্ষার্থীদের টিউটর হিসেবে পেতে মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে। রড চেয়ে বড় রং হচ্ছে শিবির, গোয়েন্দা চেয়ে বড় গোয়েন্দা শিবির, কারণ তাদের রাজনীতির কৌশল